নমস্কার, দেখছেন TV9 বাংলা। আমি তন্নিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। এদেশে ক্যান্সারের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 2022 সালের ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সমীক্ষা অনুসারে প্রতি 9 জন ভারতীয়ের মধ্যে একজনের জীবদ্দশায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যান্সারের চিকিৎসায় উল্লেখযোগ্য অগ্রগতিও রয়েছে। সার্জারি, কেমোথেরাপি এবং রেডিয়েশনের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা থাকলেও আমাদের দেশে নতুন উন্নত চিকিৎসার বিকল্পগুলিও পাওয়া যায়, যা অগণিত রোগীর জন্য আশার আলো জাগায়। ক্যান্সার রোগের লক্ষণ এবং উপলব্ধ চিকিৎসার বিকল্পগুলি সম্পর্কে সচেতন থাকা আমাদের নিজেদের এবং আমাদের প্রিয়জনদের জন্য খুবই জরুরি। তাই আজ আমাদের স্পেশাল ফিচার IO MSD ফার্মাসিউটিক্যালসের একটি জনসচেতনতা উদ্যোগ। 3 জন বিশেষজ্ঞদের একটি বিশিষ্ট প্যানেল আমাদের সঙ্গে স্টুডিওতে আছে। প্রথমে অতিথিদের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর চঞ্চল গোস্বামী, সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজি, ডক্টর জয়দীপ ঘোষ, সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজি, ডক্টর সুদীপ দাস, কনসালটেন্ট মেডিকেল অনকোলজি। আমি একে একে সকলের সঙ্গে আলোচনা করব বিভিন্ন বিষয়গুলো নিয়ে। তবে শুরুতেই আমি ডক্টর চঞ্চল গোস্বামীর কাছে আসবো এবং যে বিষয়টা আপনার থেকে জানার, যে ক্যান্সারের কিছু সাধারণ বা তাৎক্ষণিক লক্ষণ রয়েছে, একদম শুরুতেই কেউ কী করে বুঝতে পারবেন বা সেই লক্ষণগুলো দেখতে পাবেন যেটা দেখে বোঝা যেতে পারে যে তার ক্যান্সারের একটা সম্ভাবনা রয়েছে? দেখুন, ক্যান্সার তো একটা ডিজিজ নয়, একটা অসুখের সমষ্টি, যার জন্য ক্যান্সারকে বলে এম্পারার অফ অল ম্যালাডিজ। এবং ক্যান্সারের সম্ভাবনা কেউ দেখলে আগে অনকোলজিস্টের কাছে যায় না। অনকোলজি ইজ আ টার্সিয়ারি কেয়ার প্র্যাকটিস। সো যায় হচ্ছে সাধারণ ডাক্তারের কাছে। তো সাধারণ ডাক্তার এবং পেশেন্টদের অবগতির জন্য এইটাই বলি, ক্যান্সারের যে সাইন সিমটমসগুলো আমরা লক্ষ্য করি, এগুলো কিন্তু সব সাধারণ রোগের সাইন সিমটমস। অর্থাৎ ক্যান্সারের জন্য আলাদা করে কোনো সাইন সিমটমস নেই। আচ্ছা, একটা কাশি হওয়া, কাশির সাথে রক্ত পড়া, ঘুষঘুষে কাশি যাচ্ছে না, ঘুষঘুষে জ্বর, বা কোথাও একটা লাম্প হলো ব্রেস্টে বা অন্য কোথাও, বা স্টুলের সাথে রক্ত পড়া, ইউরিনের সাথে রক্ত পড়া, কোথাও একটা লাম্প হলো, বাম্প হলো, এগুলো সব সাধারণ রোগের সাইন সিমটমস এবং এগুলোই হচ্ছে ক্যান্সারেরও সাইন সিমটমস। এবং লক্ষণীয় এটাই, আমরা যেটা বলি যে যখন এই ধরনের সাইন সিমটমস হবে, সাধারণ ডক্টর বা জেনারেল প্র্যাকটিশনারের কাছে যাবেন এবং সেখানে গিয়ে পরীক্ষা করাবেন। জেনারেল প্র্যাকটিশনার তাদের যা বিবেচনার মতো তারা করবে। যদি দেখা যায় যে সাধারণ চিকিৎসার গুণে এগুলো নিরাময় হলো না, সেই নিরাময়ের মেয়াদটা কীরকম, ম্যাক্সিমাম ইউ ক্যান ওয়েট ফর আ পিরিয়ড অফ 1 মান্থ। 1 মাসের মধ্যে যদি এগুলোর কোনো নিরাময় দেখেন, তখন ডাক্তারবাবুর কাছে ফেরত যান এবং তখন আরও গূঢ় চিকিৎসা করা দরকার এবং আরও ইনভেস্টিগেশন করা দরকার যে তাতে ক্যান্সার আছে কিনা। আমি ডক্টর সুদীপ দাসের কাছে যাব এবং যে বিষয়টা আপনার থেকে জানার, যে ক্যান্সারের বিভিন্ন স্পষ্ট লক্ষণের পরিপ্রেক্ষিতে যে দ্রুত চিকিৎসা করার জন্য কতটা শনাক্তকরণ, মানে আর্লি ডিটেকশনের জন্য শনাক্তকরণ কতটা প্রয়োজন হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক রোগীদের ক্ষেত্রে অনেক পরের দিকে, অনেক দেরিতে তাদের সেই ট্রিটমেন্টটা শুরু করছে, সেটার কারণটা কি? তার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে আমাদের মধ্যে অ্যাওয়ারনেসের অভাব। আমাদের দেশের রোগীদের মধ্যে সচেতনতার অভাবটা প্রথমত দায়ী। যেটা একটু আগে ডক্টর গোস্বামী বললেন যে বেশিরভাগ ক্যান্সারের যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো হচ্ছে সাধারণ রোগের সঙ্গে একই রকমের লক্ষণ। তার ফলে আমার যে ক্যান্সারই হয়েছে সেটা রোগী প্রথমের দিকে তিনি ব্যাপারটাকে বুঝতে পারেন না, তার ফলে তিনি অনেকটা অবহেলা করেন। আর যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে বোঝায়, আমাদের দেশের খুব কমন ক্যান্সার, মোস্ট কমন ক্যান্সার হবে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার যখন শুরু হয় তখন স্তনের মধ্যে একটা মাংসপিণ্ড দিয়ে শুরু হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা পেনলেস হয়। যেহেতু এক্ষেত্রে কোনো ব্যথা থাকে না, সেক্ষেত্রে তিনি ব্যাপারটাকে উপেক্ষা করে চলেন। এবার অনেক রোগীরা এটাও করেন যে তারা অল্টারনেটিভ মেডিসিনের তারা হচ্ছে গিয়ে কনসাল্ট করেন। তারা আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, মানে একজন MBBS ডক্টর, ফিজিশিয়ানের কাছে তারা দেরি করে আসেন। আচ্ছা, আর একটা যেমন ধরুন আরেকটা খুব কমন ক্যান্সার হলো লাং ক্যান্সার। সেক্ষেত্রে কাশি একটা লক্ষণ, কিন্তু আমাদের দেশে অন্য যে লাংয়ের যে ডিজিজগুলো রয়েছে, COPD বা টিউবারকুলোসিস, সেক্ষেত্রেও কাশি একটা লক্ষণ। সেক্ষেত্রে সেই রোগের সঙ্গে গুলিয়ে ফেলার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে।
তো রুগী অনেক ক্ষেত্রেই ধরে নেন যে এটা হয়তো তিনি যেহেতু অনেক দিন ধরে সিগারেট স্মোক করেছেন, সেই জন্য তার এটা সিওপিডির একটা লক্ষণ হলেও হতে পারে। তো এটা খুব জরুরি যে এই লক্ষণগুলো যেটা ক্রনিক হয়ে যাচ্ছে, যেটা 1 মাসের বেশি কিছুতেই সারছে না, সেটা নিয়ে যদি তিনি তাড়াতাড়ি একজন ফিজিশিয়ানের কাছে আসেন, পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষাগুলো যেমন ধরুন একটা প্রাথমিক চেস্ট এক্সরে হতে পারে, একটা আল্ট্রাসাউন্ড হতে পারে, যে অর্গানের সিমটম সেই অর্গান কেন্দ্রিক ইনভেস্টিগেশনের দ্বারা যদি স্টেজ 1 বা স্টেজ 2-তে যদি ডায়াগনোসিস করা যায়, তাহলে বেশিরভাগ ক্যান্সার কিওর হয়ে যায়। এই ক্যান্সারের ট্রিটমেন্টে বিভিন্ন যে প্রসিডিওরসগুলো রয়েছে, তার মধ্যে কেমোথেরাপি রয়েছে, রেডিয়েশন রয়েছে, সার্জারি রয়েছে, সেগুলোর গুরুত্ব কতটা? দেখুন, যে কোনো ক্যান্সার হয়তো মানুষের মনে হতে পারে যে আমার আজকে একটা ব্রেস্ট লাম্প আছে, তাহলে আমার বোধহয় ক্যান্সারটা শুধু ব্রেস্টেই। ওভারঅল অ্যাপারেন্টলি দেখে মনে হবে ব্রেস্টে, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু ক্যান্সার একটা সিস্টেমিক ডিজিজ, মানে সেইখান থেকে ক্যান্সার সেল ছোট ছোট মাইক্রোস্কোপিক মেটাস্টেসিস যেটা আমরা বলি, সেটা শরীরের অন্যান্য জায়গায় থাকতে পারে বা ব্লাডের মধ্যে থাকতে পারে। সেই জন্য একটা ক্যান্সারকে ট্রিট করার জন্য আমাদের 2 রকম চিকিৎসার দরকার হতে পারে ইন ভ্যারিয়াস কম্বিনেশনস, মানে লোকাল ট্রিটমেন্ট এবং সিস্টেমিক ট্রিটমেন্ট। লোকাল ট্রিটমেন্টের মধ্যে পড়ছে হচ্ছে সার্জারি এবং রেডিওথেরাপি। সার্জারি মানে যেখানে আমি লাম্প দেখছি সেই লাম্পটাকে সম্পূর্ণভাবে শরীর থেকে বার করে দেওয়া। আর রেডিওথেরাপি মানে যেখানে ধরুন লাম্প বার করার মতন অবস্থায় নেই বা সার্জারি করার মতন অবস্থাতে নেই বা সার্জারি করাটা ইন্ডিকেটেড নয়, কিন্তু জিনিসটা একটাই জায়গাতে আছে, সেখানে বাইরে থেকে এক্সটার্নাল বিম রেডিওথেরাপি যেটা আমরা বলি, বাইরে থেকে রেডিওথেরাপি দিয়ে ওই জায়গার ক্যান্সার সেলগুলোকে হাই ডোজ রেডিয়েশন দিয়ে মেরে ফেলা। এই দুটো হচ্ছে লোকাল ট্রিটমেন্ট। এছাড়া আসছে সিস্টেমিক ট্রিটমেন্ট, মানে যেই ট্রিটমেন্টটা আমরা ব্লাডের মধ্যে দিচ্ছি বা ট্যাবলেট ফর্মে দিচ্ছি বা সাবকিউটেনিয়াস ইনজেকশন ফর্মে দিচ্ছি, যাতে ওষুধটা সারা শরীরে ঘোরে এবং যেখানে যেখানে ক্যান্সার সেল আছে, সেটা প্রাইমারি সাইটে হোক বা ব্লাডের মধ্যে মাইক্রোস্কোপিক ক্যান্সার সেলই হোক, দুটোকেই তারা মারছে। তো এইরকম 3টে ট্রিটমেন্টের কম্বিনেশন নিয়েই কিন্তু নানা রকম ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয়। আপনার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে ট্রিটমেন্টে অনেকগুলো প্রসিডিওর রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোন ক্ষেত্রে কোন ট্রিটমেন্ট করা হয় সেটা যদি একটু বলে দেন। এটা বোধহয় ক্যান্সারের ক্ষেত্রে যতটা বেশি গুরুত্বপূর্ণ অন্যান্য অসুখের ক্ষেত্রে হয়তো নয়, কারণ ক্যান্সারের সবথেকে বড় জিনিসটা হচ্ছে একটা ডাক্তার দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না, ইটস আ মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট। কারণ এই একটু আগে জয়দীপ যে কথাগুলো বলল, যে ভেরিয়াস ট্রিটমেন্ট পদ্ধতি আছে এবং আমি সবটা করতে পারবো না। আমি হয়তো মেডিকেল অঙ্কোলজিটা দেখলাম, আমার কলিগ সার্জিক্যাল পার্টটা দেখলেন, আর একজন কলিগ রেডিয়েশন অঙ্কোলজি। সুতরাং একটা কথা আছে, মাল্টিডিসিপ্লিনারি টিম। সুতরাং যে কোনো ক্যান্সার পেশেন্ট যখন ডায়াগনোসিস হচ্ছে, সেখানে যারা ট্রিটমেন্ট করবে, থেরাপিউটিক টিমের বাইরেও একটা ডায়াগনস্টিক টিম আছে। সেই ডায়াগনস্টিক টিমের মধ্যে প্যাথোলজিস্ট আছে, রেডিওলজিস্ট আছে, নিউক্লিয়ার মেডিসিন স্পেশালিস্ট আছে। এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন লাগবে। এছাড়া আরও কিছু প্যারামেডিক্যাল টিম থাকে, যেমন নিউট্রিশনিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, অনেক। কারণ এর সাথে একটা মনোবিদদের ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কারণ এর একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে ক্যান্সারের। সুতরাং সেই মাল্টিডিসিপ্লিনারি টিম যখন প্রথম ক্যান্সার পেশেন্ট ডায়াগনোজড হলো, তাকে দেখে তার স্টেজ, তার টাইপ অফ ক্যান্সার, তার প্যাথোলজিক্যাল কি রেজাল্টস বেরিয়েছে, তার মলিকিউলার ডায়াগনস্টিক্সে কি রেজাল্ট বেরিয়েছে, সেইটার ওপর ডিসাইড করে সবাই মিলে এই মাল্টিডিসিপ্লিনারি টিম উইল ডিসাইড যে কোন পেশেন্টের কোন ট্রিটমেন্টটা লাগবে। ডক্টর সুদীপ দাসের কাছে এবার আমার যে প্রশ্নটা, তা হচ্ছে এই ক্যান্সার চিকিৎসার জন্য উন্নত যে চিকিৎসা পদ্ধতি রয়েছে বা সেগুলোর বিকল্প রয়েছে, সেটা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, চিরাচরিত পদ্ধতিতে যে ক্যান্সারের ট্রিটমেন্টের যে মডালিটিগুলো আছে, যেগুলো আমরা শুনলাম, সেগুলো হচ্ছে সার্জারি, রেডিয়েশন আর হচ্ছে কেমোথেরাপি। যে দুটো নতুন পদ্ধতি, সেই দুটোই কিন্তু সিস্টেমিক থেরাপি আমি কথা বলবো। একটা হচ্ছে টার্গেটেড থেরাপি আর একটা হচ্ছে ইমিউনোথেরাপি। টার্গেটেড থেরাপি একটা প্রিসিশন অঙ্কোলজির একটা পার্ট। প্রিসিশন অঙ্কোলজি মানে কি? মানে আমরা যখন ধরুন কেমোথেরাপি ব্যবহার করছি, কেমোথেরাপি কিন্তু শরীরের মধ্যে গিয়ে
এটা ক্যান্সার সেল, সেটা সে শনাক্ত করে ক্যান্সার সেলটাকে মারছে, এরকম ব্যাপারটা নয়। কেমোথেরাপি আক্রমণ করছে সেই সমস্ত সেলসগুলোকে যে সেলসগুলো খুব তাড়াতাড়ি সেল ডিভিশন হচ্ছে। তাহলে যে সেল যত দ্রুত ডিভিশন হবে, কেমোথেরাপি তাকে তত বেশি করে আক্রমণ করে মারবে। এই কারণে লক্ষ্য করা যায় যে কেমোথেরাপিতে শুধুমাত্র যে ক্যান্সার সেলস মারা যায় তা নয়, যেমন দেখবেন আমাদের হেয়ার ফলিকলের সেলসগুলো খুব তাড়াতাড়ি ডিভাইড করে, এই জন্য হেয়ার ফলিকল হয়। তো আমাদের ওরাল ক্যাভিটির ভেতরে যে লাইনিং আছে সেই সেলসগুলো যেহেতু মাল্টিপ্লাই করে খুব ফাস্ট, সেইগুলোও কিন্তু মারা যায়। তা সেই অনেকগুলো ডিএনএ ডিফেক্ট রয়েছে যেগুলোকে আমরা মিউটেশন বলি, সেই মিউটেশনগুলোকে কিন্তু খুঁজে বা সেই মিউটেশনগুলোর উপর কাজ করে এরকম কিন্তু ওরাল ট্যাবলেটস এরকম কিন্তু আবিষ্কার হয়েছে। এবং তাহলে তারা এই জন্য তাদেরকে বলা হয় টার্গেটেড থেরাপি, কারণ তারা সমস্ত সেলসকে কিন্তু তারা সেভাবে ড্যামেজ করছে না। শুধুমাত্র যে সেলসগুলোর মধ্যে ওই ডিএনএ মিউটেশনটা রয়েছে, যেটা ক্যান্সার হওয়ার জন্য দায়ী মিউটেশন, যাকে আমরা বলি অ্যাকশনেবল ড্রাইভার মিউটেশন, সেটাকে টার্গেট করে সেই জায়গাটায় ওই মিউটেশনের ওপর ওই ওষুধটা কাজ করছে। এগুলো হচ্ছে টার্গেটেড থেরাপি। তো এটা একটা যুগান্তকারী আবিষ্কার। আর একটা নতুন নোভেল থেরাপি হচ্ছে ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি এটা আর একটা যুগান্তকারী আবিষ্কার। ইমিউনোথেরাপিও কিন্তু নিজে ক্যান্সার সেলসকে আক্রমণ করে ক্যান্সার সেলসকে মারছে এরকমটা নয়। ইভেন অ্যাডভান্স স্টেজেও, ফার্স্ট স্টেজে, সেকেন্ড স্টেজে তো উন্নতি ঘটেইছে, ফোর্থ স্টেজের ক্যান্সার পেশেন্টরা এখন অনেক বছর ধরে তাদের জীবনটাকে আমরা দীর্ঘায়িত করতে পারছি উইথ লেস সাইড এফেক্ট। এই ইমিউনোথেরাপি কিভাবে কাজ করে, কখন দরকার হয়, কোন কোন পেশেন্টদের জন্য প্রয়োজনীয়তা রয়েছে এই ইমিউনোথেরাপি, সেটা যদি বলেন। দেখুন, ইমিউনোথেরাপি কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট এক্সাম্পল দিই। ঠিক আছে, ধরুন একটা জায়গায় অনেক মানুষের ভিড়, তার মধ্যে 3টে টেরারিস্ট লুকিয়ে আছে মুখোশ পরে। তাদেরকে কেউ চিনতে পারছে না টেরারিস্ট হিসেবে, তাদেরকে নর্মাল লোক হিসেবেই তারা দেখছেন। এবারে আমরা যদি এই টেরারিস্টগুলোকে ক্যান্সার সেল ভাবি এবং তার আশেপাশে যেই নর্মাল মানুষের ভিড়, সেটা আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে ধরি, এবার কোনো একভাবে যদি আমি এই 3জন টেরারিস্টের মুখোশটা খুলে দিই, তাহলে নর্মাল মানুষ তাদেরকে চিনতে পারবে এবং তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে মেরে ফেলবে। এইটা হচ্ছে ইমিউনোথেরাপির কাজ। ইমিউনোথেরাপি বেসিক্যালি যেটা করে, ক্যান্সার সেলের চারিদিকে যেই মুখোশটা থাকে, যেটা পরে তারা নিজের বডির ইমিউন সিস্টেম থেকে লুকিয়ে থাকে, সেই মুখোশটাকে খুলে দেয় যাতে ইমিউন সেলগুলো তাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এবং এটা এখন আমাদের শরীরে যত রকম ক্যান্সার হয় তার মেজরিটি, আমি বলবো 80 to 90% ক্ষেত্রেই কিন্তু কোনো না কোনো ফর্মে ইমিউনোথেরাপি তাদের রোলটা দেখিয়েছে। সেটা ফার্স্ট লাইনে হোক, সেকেন্ড লাইনে হোক, কিছু কিছু ক্ষেত্রে ইমিউনোথেরাপি কেমোথেরাপির থেকেও বেটার রেজাল্ট দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ইমিউনোথেরাপিকে কেমোথেরাপির সঙ্গে একসঙ্গে কম্বাইন করে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে সার্জারির আগে ইমিউনোথেরাপি দেওয়া হচ্ছে বা রেডিয়েশনের সঙ্গে ইমিউনোথেরাপি দেওয়া হচ্ছে। এই কম্বিনেশনগুলো নানা রকম ক্লিনিক্যাল রিসার্চে আমরা রেগুলার বেসিসে রেজাল্টস পাচ্ছি এবং সেইটাই আমরা আমাদের রুটিন ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফলো করছি। আচ্ছা, আমি এবার ডক্টর চঞ্চল গোস্বামীর থেকে যে বিষয়টা জানতে চাইবো, আমরা এই প্রসিডিওরসগুলো জানছিলাম, ট্রিটমেন্টটা জানছিলাম, কিন্তু ভারতে সব জায়গায় কি এটা অ্যাভেলেবেল রয়েছে? মানে সব জায়গায় কি এই ট্রিটমেন্ট পাওয়া যায়? দেখুন, ইন্ডিয়া তো এখন একটা গ্লোবাল ইকোনমি এবং একটা গ্লোবাল মার্কেট, সুতরাং যে কোনো নতুন ওষুধ যদি ভারতবর্ষে না আসে তাহলে সেই গ্লোবাল ইকোনমির সেই ফায়দা সেই ওষুধ পাবে না। সুতরাং মোটামুটি সমস্ত রকম ওষুধই আমাদের দেশে এখন অ্যাভেলেবেল। শুধু তাই নয়, দর্শকরা খুশি হবে জানলে যে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইজ সো স্ট্রং ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে অনেক এই টার্গেটেড থেরাপি এতক্ষণ যেগুলো সুদীপ বলছিল বা ইমিউনোথেরাপি যেটা জয়দীপ বলছে, এর অনেকগুলো ওষুধ, যদিও এখনও ইমিউনোথেরাপি সেই জায়গায় আসেনি, কিন্তু টার্গেটেড থেরাপি অনেকগুলোই আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেগুলো তৈরি করছে। এবং তার জন্যে কি এই মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে দিজ হ্যাভ বিকাম ভেরি চিপ। মানে নর্মাল একটা ইম্পোর্টেড মেডিসিনের যা কস্ট, সেই তুলনায় সেটা অনেক অংশে কম এবং ইজিলি অ্যাভেলেবেল। এবং আমার মনে হয় খুব শিগগিরই
ইমিউনোথেরাপিরও কিছু কিছু মলিকিউল ভারতবর্ষে তৈরি হবে এবং তৈরি করছে, আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিজরা এই নিয়ে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছে। ডক্টর সুদীপ দাসের থেকে জানতে চাইবো যে ইমিউনোথেরাপি এটার কি কি সাইড এফেক্টস রয়েছে, যদি একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, ইমিউনোথেরাপি সাধারণত ভায়ালের মধ্যে আসে। এটা একটা ইনজেকশন, এটা একটা, প্রথমে বলি এটা কিন্তু একটা ডে কেয়ার প্রসিডিওর। রুগীকে যে অনেক দিন ধরে হাসপাতালে ভর্তি থাকতে হবে এরকমটা নয়, ডে কেয়ার প্রসিডিওর। মাত্র 1-2 ঘন্টার মধ্যে ইনফিউশনটা হয়ে যায়, মানে নর্মাল স্যালাইনের একটা বোতলের মধ্যে ওষুধের ভায়ালটা সেটাকে ডিজলভ করে রুগীকে 1-1.5 ঘন্টার মধ্যে সেটা আমরা অ্যাডমিনিস্টার করে দিই। ইমিউনোথেরাপিতে সাইড এফেক্টের কথা যদি বলি, এটা এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম হতে পারে, তবে বেশিরভাগ রুগী কিন্তু বিশেষ কোনো সাইড এফেক্ট আমরা লক্ষ্য করি না। প্রথমত রুগীদের মধ্যে যে একটা ভয় থাকে ইমিউনোথেরাপি শুনে যে যখন অ্যাডমিনিস্ট্রেশন হবে তখন কি এটা পেইনফুল, একেবারেই না। রুগী বুঝতেই পারেন না যে তাকে কোনো একটা ওষুধ দেওয়া হয়েছে, মানে যখন অ্যাডমিনিস্ট্রেশনটা হয় তার অভিজ্ঞতাটা হচ্ছে যেন একটা নর্মাল স্যালাইন দেওয়া হয়েছে তাকে। আচ্ছা, এরপরে সচরাচর আমরা কি দেখি, খুবই অল্প বিস্তর একটা ফ্যাটিক, খুব অল্প বিস্তর একটা স্কিনে একটা সামান্য একটা অ্যালার্জি হতে পারে, সামান্য একটা হয়তো একটা র্যাশ বেরোলো বা একটু ইচিং সেন্সেশন হলো, একটু অল্প স্বল্প বমি বমি ভাব, বা ওরাল ক্যাভিটির মধ্যে মিউকোসাইটিস, মানে একটু জিভে একটু জ্বালা জ্বালা করা খাবার খাওয়ার সময়। বেশিরভাগ রুগীরই এই সিমটমসগুলো, এই সামান্য সিমটমসগুলো নিয়ে আসেন, অথবা কোনো সিমটমসই থাকে না। ডক্টর চঞ্চল গোস্বামী থেকে যে বিষয়টা এবার জানতে চাইবো যে ইমিউনোথেরাপি এবং কেমোথেরাপি এরা কি, মানে এই দুটো প্রসিডিওর কি একরকম, মানে অনেক রকমের মিথ থাকে তো ইমিউনোথেরাপি নিয়ে, তো ইমিউনোথেরাপি কি কেমোথেরাপির মতোই কাজ করে, এটা নিয়ে একটা মিথ রয়েছে, এটা কি বল? না, প্রথমেই যেটা বললো, কেমোথেরাপি একটা সম্পূর্ণ ভিন্ন চিকিৎসা। ইট ইজ মোস্টলি কেমিক্যালস। কেমোথেরাপির যে চিকিৎসাটা সেটা হচ্ছে কেমিক্যাল, সাইটোটক্সিক কেমোথেরাপি আমরা বলি, অর্থাৎ যেগুলো কোষকে মারে, সেটা হচ্ছে কেমোথেরাপি। এবং তার নেচারটা যেটা বললো, যার জন্যে ওই সাইড এফেক্টসগুলো হয় ইত্যাদি ইত্যাদি, কারণ বডির যে কোষ আছে খুব বৃদ্ধি পায় তাড়াতাড়ি, সেইগুলোকে তারা অ্যাটাক করে। আর ইমিউনোথেরাপি একেবারে সম্পূর্ণ একটা জিনিস, ইমিউন চেক পয়েন্ট ইনহিবিটার্স। এই পদ্ধতি আবিষ্কার করার জন্য একজন জাপানি এবং একজন আমেরিকান সায়েন্টিস্ট হ্যাজ গট নোবেল অ্যাজ ওয়েল। আমি ডক্টর জয়দীপ ঘোষের কাছে জানতে চাইবো যে এটাও কি তাহলে মিথ যে ইমিউনোথেরাপির প্রভাব যেটা বা এফেক্ট, সাইড এফেক্ট যেটা, সেটা আর কেমোথেরাপির এফেক্ট সেম? হ্যাঁ, এটা ডেফিনেটলি মিথ। সেম তো কোনোভাবেই নয়, কারণ কেমোথেরাপি, যেটা বাকি বক্তারা বললেন, যে কেমোথেরাপি জানতে পারে না বা জানে না যে কোনটা ক্যান্সার সেল কোনটা নর্মাল সেল। কাজেই শরীরে যেখানেই খুব তাড়াতাড়ি সেল ডিভিশন হচ্ছে, যেমন আমাদের গাটের যে লাইনিংটা, মুখের ভেতরটা, পেটের ভেতরে, বা ধরুন আমাদের বোন ম্যারো, যেখানে র্যাপিডলি প্রলিফারেটিং সেল হচ্ছে, হেমোগ্লোবিন, প্লেটলেট তৈরি হচ্ছে, তো সেই জায়গাগুলো সবচেয়ে বেশি এফেক্টেড হয়, সেই জন্য তার সাইড এফেক্টগুলো দেখা যায়। কিন্তু ইমিউনোথেরাপিতে কিন্তু সেরকম ব্যাপারটা নয়। ইমিউনোথেরাপি সাইড এফেক্ট তখনই হয় যখন ইমিউন সিস্টেমটা একটু বেশি অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে নর্মাল সেলকে এফেক্ট করছে। আমি ডক্টর সুদীপ দাসের থেকে জানতে চাইবো যে আরও একটা মিথ শোনা যায় যে যাদের অ্যাডভান্স ক্যান্সার স্টেজ তাদের ক্ষেত্রে কি ইমিউনোথেরাপি একদম শেষ চিকিৎসা ব্যবস্থা? না, এটা একেবারেই ভুল ধারণা। আজকাল প্রায় সমস্ত অর্গানই আস্তে আস্তে স্টেজ 1 বা স্টেজ 2 বা স্টেজ 3তেও এগুলোর প্রয়োগের জন্য বিভিন্ন ট্রায়াল চলছে, এবং বহু ট্রায়ালে এরকম সাফল্য পাওয়া গেছে। আমি ডক্টর চঞ্চল গোস্বামী থেকে জানতে চাইবো যে আরও একটা মিথ রয়েছে যে ইমিউনোথেরাপি শুধুমাত্র 1 বা 2 রকম ক্যান্সারের ক্ষেত্রেই মানে কার্যকর হয়, এটা নিয়ে কি বল? শুরুর দিকে তাই ছিল, যখন যে কোনো ওষুধ নতুন যখন আসে শুরুর দিকে সেটাই থাকে, কিন্তু এখন যা বিজ্ঞানের অগ্রগতি হয়েছে তাতে এমন কোনো ক্যান্সার নেই যেখানে ইমিউনোথেরাপির প্রয়োগ নেই, এবং যত দিন যাচ্ছে তত ইমিউনোথেরাপির প্রয়োগ বাড়ছে। আমার ডক্টর জয়দীপ ঘোষের কাছে লাস্ট প্রশ্ন, যে ইমিউনোথেরাপি কি শুধুমাত্র ভারতের কিছু সেন্টারেই অ্যাভেলেবেল, নাকি এটাও একটা মিথ? এটাও মিথ, কারণ ইমিউনোথেরাপি একটি ওষুধ যেটা খুব ইজিলি অ্যাভেলেবল। সব হাসপাতালে যেখানেই ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছে সেখানেই ফার্মাসি আছে, এবং সেখান থেকেই আপনি ইমিউনোথেরাপি নিতে পারেন ডাক্তারের পরামর্শ। কাজেই এটা একদমই ভুল ধারণা যে ইমিউনোথেরাপি হাতে গোনা কয়েকটা হাসপাতাল পাওয়া যায়। এমএসডি ফার্মাসিউটিক্যালসে আমাদের বিশেষ ফিচার আইও, একটি জনসচেতনতা উদ্যোগ সমাপ্ত হচ্ছে। ক্যান্সার সম্পর্কে সচেতনতা কম থাকার কারণে নিজেদের এবং আমাদের প্রিয়জনদের রক্ষা করার জন্য নিজেদেরকে শিক্ষিত করা এবং অবগত থাকা আরও গুরুত্বপূর্ণ।
আমার মনে হয় এই ধরনের কথোপকথন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। আমরা বিশ্বাস করি যে মূল্যবান পরামর্শ আপনাদেরও কাজে লাগবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।